তো ফাইনালি আমরা আমাদের সবার প্রিয় ইকোনমিক্স নিয়ে আবার ব্যাক করলাম। অনেকদিন পরে আমাদের চ্যানেলে একটা ইকোনমিক্স এর নতুন একটা প্লে লিস্ট আসতে যাচ্ছে। তো ইকোনমিক্স আমাদের মোটামুটি সব ফ্যাকাল্টির জন্যই লাগে। তো ইকোনমিক্স আসলে জিনিসটা কি, শুরুতেই আসবে পরীক্ষা যে ইকোনমিক্স কি এবং এটা কোন ওয়ার্ড থেকে আসছে। তো ইকোনমিক্স হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে আসছে, ঠিক আছে। দুইটা তোমার হচ্ছে যে গ্রিক ওয়ার্ড থেকে আসছে, একটা হচ্ছে কি ওইকস আর একটা হচ্ছে নম্বস। তো এগুলো পরীক্ষায় কুইজের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওইকস মানে হচ্ছে হাউস, নম্বস মানে হচ্ছে কাস্টম অথবা হচ্ছে ল। তাহলে হচ্ছে তোমার ইকোনমিক্স অর্থ কি, রুলস অফ দ্য হাউস, ঠিক আছে। এবং এটা অনেকবার আসছে পরীক্ষায় যে ইকোনমিক্সকে আসলে কি বলা হয়, এটা হচ্ছে কুইন অফ সোশ্যাল সায়েন্সেস, ঠিক আছে। আমাদের সোশ্যাল যে সায়েন্স গুলো আছে এগুলো কুইন বলা হয়েছে ইকোনমিক্সকে। তো আমরা এখান থেকে পুরো লাইন টু লাইন ধরে ধরে পড়াবো না, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট পার্ট আছে ওগুলো আমরা দেখাবো। স্যাররা ক্লাস অনেক কষ্ট করে ক্লাস নেয়, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবো। আমাদের ক্লাসটা জাস্ট সাপ্লিমেন্টারি ক্লাস হিসেবে ইউজ করো। এখন ইকোনমিক্সকে আসলে অনেকে অনেকভাবে ডিফাইন করছে। তো পরীক্ষায় যে কোনো একটা মাস পড়ে যাও, তো সবচেয়ে ভালো হয় যে মার্শাল আর্টে যদি পড়ে যেতে পারো ডেফিনেশনটা, যে আসলে ইকোনমিক্স কি, এগ্রিকালচারাল ইকোনমিক্স কি, ঠিক আছে। তো এখন দেখো, ইকোনমিক্স ওয়াজ কনসার্ন উইথ অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজ অফ ওয়েলথ অফ নেশনস। দ্য আর্লি ইকোনমিক্স কল্ড ইকোনমিক্স দ্য সায়েন্স অফ ওয়েলথ, ঠিক আছে। এটা আসে কিন্তু এই তোমার সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে আসবে যে আর্লি ইকোনমিক্স তোমার ইকোনমিক্স যারা আছে তোমাকে ইকোনমিক্স কি বলতো, দ্য সায়েন্স অফ ডট 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 দিয়ে দিবে, তাহলে এটা হবে কি দ্য সায়েন্স অফ হচ্ছে ওয়েলথ, ঠিক আছে। এখন আমাদের ইকোনমিক্স এর মার্শালের ডেফিনেশন অনুযায়ী, তো মার্শালের যে ডেফিনেশনটা যদি তোমরা এখানে পড়ো, পড়লে দেখবা যে তার ডেফিনেশনের চারটা মেইন পয়েন্টের উপরে সে এমফেসিস করছে, ঠিক আছে। এবং এটা কিন্তু পরীক্ষা আসে যে মার্শালের ডেফিনেশনে কয়টা পয়েন্টের উপর এমফেসিস করা হয়েছে, চারটা পয়েন্ট। আর হচ্ছে চারটা পয়েন্ট হচ্ছে লিখতেও দিতে পারে। তো ফার্স্টে হচ্ছে দেখো যে ইকোনমি যে জিনিসটা, এটা শুধুমাত্র তোমার হচ্ছে ওয়েলথের উপরে ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। এখন আমাদের যে ওয়েলথ যে জিনিসটা আছে এটা হচ্ছে জাস্ট ধরো তোমার কাছে অনেক ওয়েলথ আছে, এটা হচ্ছে তোমার হিউম্যান যে ওয়েলফেয়ারটা আছে ওটার সাথে তোমার কি বলে হিউম্যান ওয়েলফেয়ারটার সাথে জাস্ট এটাকে সে প্রমোট করে বা হচ্ছে রিলেটেড। এখন ওয়েলথটা দেখো, ওয়েলথ ইজ রিলিগেটেড টু সেকেন্ডারি পজিশন। এটা কিন্তু পরীক্ষা আসে যে ওয়েলথটা কোন পজিশনে আছে, ওয়েলথ হচ্ছে আমার জন্য সেকেন্ডারি পজিশনে। তো আমার জন্য মেইনলি হচ্ছে ইকোনমিক যে অ্যাক্টিভিটিস গুলো আছে, শুধুমাত্র ওয়েলথ না, তুমি তোমার ওয়েলথটা দিয়ে আসলে কি করতেছো, টাকাটা দিয়ে কি করতেছো, এটা দ্বারা আদার্স যে পিপল আছে কিভাবে এফেক্টেড হচ্ছে। তো এই সব কিছু হচ্ছে ইন্টার রিলেটেড। তো আমরা ইকোনমিক্স ওই জিনিসগুলো নিয়েই মেইনলি পড়ালেখা করবো। আর পরীক্ষা এটা অনেক বেশি আসে যে এই যে ইকোনমিক্স ইজ নট কনসার্ন উইথ হোয়াট ইজ কল্ড ইন ইকোনমিক্স ইকোনমিক ম্যান, ঠিক আছে। তো ইকোনমিক্সে ইকোনমিক ম্যানদেরকে নিয়ে কোনো হচ্ছে যে কনসার্ন না। তো পরীক্ষা আসবে যে ইকোনমিক ম্যান এর টার্মটা তুমি এক্সপ্লেইন করো। তো ইকোনমিক ম্যানটা হচ্ছে এমন একজন মানুষ যে শুধু নিজের কথাই ভাবে, শুধুমাত্র নিজের ওয়েলফেয়ারের জন্য ভাববে, ঠিক আছে। যে সেলফিশ যে ওয়ার্ডটা আমরা ইউজ করি, তো সেলফিশ ওয়ার্ডটাকে জাস্ট এখানে হয়তো একটু ভদ্রভাবে সুন্দরভাবে ইউজ করছে যে ইকোনমিক ম্যান। তো সে হচ্ছে জাস্ট নিজের, দেখো ফর ইটস ওন সেক, সে শুধু নিজের জন্য টাকা কামাবে, নিজের জন্যই সে খরচ করবে। আমার যে হিউম্যান কনসিডারেশনসটা যেটা থাকে, তোমার হচ্ছে ওয়েলথের একটা যে হিউম্যান কনসিডারেশনসটা থাকবে বা হচ্ছে একজন ভালো মানুষের ভালো করার জন্য যে টেন্ডেন্সি, সেটা তার মধ্যে দেখা যাবে না। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের ইকোনমিক ম্যান। আমরা সিম্পল করে বলে যাচ্ছি, বাকিটা তোমরা রিডিং পড়লেই লিখতে পারবা। এখন দেখো, ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স এন্ড নট ওয়ান হুইচ স্টাডিজ আইসোলেটেড ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে। ইকোনমিক্সটা হচ্ছে তোমার একটা সোশ্যাল সায়েন্স। তো আসলে এটা আমাদের যে পুরো সোসাইটিতে, ঠিক আছে, আমাদের পুরো সোসাইটিতে আসলে যত মানুষ আছে, ইকোনমিক্স দ্বারা তারা কিভাবে হচ্ছে ইনফ্লুয়েন্স করতেছে বা আদার মানুষ দ্বারা কিভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে, সব কিছু আমরা ইকোনমিক্স নিয়ে পড়ালেখা করবো। আর লাস্টে আসছে দেখো, আমাদের ইকোনমিক্স স্টাডিজ অনলি ম্যাটেরিয়াল রিকুইজিটস অফ ওয়েলবিং, ঠিক আছে, আর কজেস অফ হচ্ছে ম্যাটেরিয়াল ওয়েলফেয়ার। এখন ইকোনমিক্সে তোমরা দেখবা যে ইমোশনস এর কিন্তু কোনো জিনিস নাই। তোমরা যদি পড়ে থাকো, অনেকগুলো ক্লাস করে থাকো, দেখবে যে ইকোনমিক্সে যখন আমরা হিসাব নিকাশ করি, আমরা শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র, যে টাকা পয়সা, ওয়েল, ফার্নিচার, হ্যাঁ, আমার অ্যাসপেক্ট যেগুলো আছে, অ্যাসেট যেগুলো আছে, এগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু কখনো বলবে না যে হ্যাঁ আমার ইমোশনসটা এখানে কতটুকু আছে। তো এগুলো আমরা সামনে গেলে আবার পড়বা যে আসলে ইকোনমিক্স এর যে লস গুলো আছে এগুলোর মধ্যে কিছু তোমার হচ্ছে যে প্রবলেম থাকে। তো প্রবলেম গুলোর মধ্যে তখন পড়বা যে হ্যাঁ ইকোনমিক্স এর অনেক কিছু ডিপেন্ড করে আমাদের ইমোশনস এর উপর, যেটা নিয়ে কিন্তু আমরা পড়ালেখা করি না, ঠিক আছে। তো এটা হচ্ছে এই জন্য এটাকে আমরা দেখছি ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস নিয়ে শুধুমাত্র কি আমরা আলোচনা করি। তো এই বইটার নাম একটু পড়তে হবে যে লিওনেল রবিনসনের একটা বই আছে। রবিনসন বলেছে নেচার এন্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স ইন 1931, ঠিক আছে। এই বইটার নামটা একটু ভালো মতো পড়বা। এখন আমাদেরকে যে রবিনস আছে তার এখন আবার তিনটা ফান্ডামেন্টাল প্রপোজিশন আছে। এটা পরীক্ষা আসে যে রবিনসনের ফান্ডামেন্টাল প্রপোজিশন কয়টা, তাহলে আমরা মার্শালের কয়টা দেখছিলাম, চারটা। আর হচ্ছে রবিনসের জন্য হচ্ছে তিনটা, ঠিক আছে। এবং প্রপোজিশন গুলো অনেক সময় আসে। তো ফার্স্টে আসে এন্ডস। তো এন্ডস যে জিনিসটা আছে, এন্ডস মানে আবার এখানে শেষ হয়ে যাও না, এন্ডসটা দ্বারা আমরা বুঝেছি ওয়ান্স। তো আমাদের যে হিউম্যান যে ওয়ান্সটা আছে, ধরো কেউ একজন পরীক্ষায় 70 পাইছে, সে বলে ইস যদি আমি 80 পাইতাম। কেউ একজন 80 পাইছে, সে বলে ইস যদি আমি 85 পাইতাম। তাহলে এই যে আমাদের হিউম্যান ওয়ান্সটা, কেউ যদি 99ও পায় তারও কিন্তু আফসোস থাকবে যে ইস আমি যদি 100 পাইতাম, তাহলে তো হয়ে যেত একটা রাউন্ড ফিগার। তাহলে এই যে আমাদের হিউম্যান ওয়ান্সটা, এটার কোনো হচ্ছে শেষ নাই, কোনো লিমিট নাই, ঠিক আছে। এই যে হিউম্যান ওয়ান্সটা শেষ হচ্ছে না, আমাদের ওয়ান্সটা যে আনলিমিটেড ইন নাম্বার, দেখছো, আনলিমিটেড ইন নাম্বার, এই জিনিসটাই হচ্ছে কি ইকোনমিক্স এর ক্ষেত্রে হচ্ছে তোমার যে রবিনসন সে এক্সপ্লেন করেছিল যে আমাদের ওয়ানটার এটা কোনো শেষ নাই, আমাদের ওয়ান্সটা একদম সবসময় আনলিমিটেড।
এখন আমাদের 2 নম্বরে বলছে, দেখো আমাদের ওয়ান্টসটা আনলিমিটেড ঠিক আছে, কিন্তু আমাদের যে ওয়ান্টসটাকে স্যাটিসফাই করার জন্য যে জিনিসগুলা, আমাদের যে রিসোর্সেস গুলা আছে, এগুলো কিন্তু আবার লিমিটেড। এখন ধরো গোল্ডের দাম অলমোস্ট 2 লাখ টাকা ভরি। তো গোল্ডের দাম 2 লাখ টাকা কেন ভরি হয়েছে? কারণ গোল্ডের অনেক বেশি পরিমাণে ডিমান্ড আছে, কিন্তু ওই হিসেবে কি গোল্ডের সাপ্লাইটা কিন্তু রেস্ট্রিক্টেড। পুরো পৃথিবীর যত মানুষ আছে সবার কিন্তু ওয়ান্ট স্যাটিসফাই করার মতো গোল্ড আমাদের কাছে নাই, এই জন্য গোল্ডের দাম কিন্তু বেশি। বুঝতে পারছো? তো এই যে জিনিসটা, আমাদের যে ওয়ান্টসটা আনলিমিটেড ঠিক আছে, কিন্তু আমাদের যে রিসোর্স গুলো আছে এটা কিন্তু কি লিমিটেড। তো অনেক সময় বিভিন্ন কোম্পানি কি করে, যে রিসোর্স গুলা এই আমাদের যে ওয়ান্টসটা আছে সেটা ইচ্ছা করে ফুলফিল করে না। তো বাজারে অনেক সময় শুনবা যে কৃত্রিম ভাবে সংকট তৈরি করছে। তো কৃত্রিম ভাবে সংকটটা এই কারণেই তৈরি করা হয় যাতে হচ্ছে তোমার কি প্রাইসটাকে আপরেস রেজ করা যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের হিউম্যান স্যাটিসফ্যাকশন ওয়ান্টসটা সবসময় লিমিটেড থাকবে, কিন্তু আমাদের রিসোর্স গুলো যেটা আছে সেটা হচ্ছে কি তোমার লিমিটেড থাকতে হবে। এখন ধরো হচ্ছে যে আমাদের যে ওয়ান্টসটা হিউম্যান বাতাসের জন্য, বাতাসে কি আমাদের ওয়ান্টসটা কিন্তু আনলিমিটেড, তো আমাদের কিন্তু রিসোর্সটাও কিন্তু আনলিমিটেড। তুমি চাইলে কনসিডারেবলি ধরতে পারো যে আমাদের বাতাস তো কোনো অভাব হচ্ছে না, এই জন্য দেখো বাতাস কিন্তু আমরা ফ্রিতে পাচ্ছি, বাতাস কিন্তু কেনা লাগতেছে না। বুঝতে পারছো? এখন যদি এরকম আমাদের সব ওয়ান্টস এর বিরুদ্ধে যদি তোমার রিসোর্স গুলো একদম প্রপারলি অ্যাভেলেবেল হয়ে যেত, তাহলে দেখা গেছে কি আমাদের ওই যে জিনিসগুলো প্রাইসটা কমে যেত। এখন যে স্কারসিটি, তো স্কারসিটি মানে হচ্ছে অভাব, ঠিক আছে? হচ্ছে তুমি এই যে ধরো তোমার একটা জিনিস ওয়ান্টস আছে, ধরো তোমার গোল্ডেরই ওয়ান্টস আছে বা তোমার খাদ্যেরই কি ওয়ান্টস আছে, কিন্তু সে পরিমাণে সাপ্লাই নাই, তখন সেখানে তৈরি হবে কি স্কারসিটি। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, এই যে অল্টারনেটিভ ইউজ, ঠিক আছে? এখন ধরো তোমার কোনো একটা জিনিসের যদি কোনো একটা অল্টারনেটিভ ইউজ না থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, সেই জিনিসটা তুমি একবার ইউজ করার পরে সেটা হচ্ছে তোমার একটা ফ্রি গুড হয়ে যাবে। এখন ফ্রি গুড জিনিসটা কি? যেটার আর কোনো ইকোনমিক ভ্যালু নাই। বুঝতে পারছি? ইকোনমিক কোনো সিগনিফিকেন্স নাই, সেটাকে আমরা বলি ফ্রি গুড। এখানে অনেকগুলো টার্ম আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টার্মগুলো আমরা একটু বলে দিচ্ছি। তো ফ্রি গুড পরীক্ষা আসতে পারে যে ফ্রি গুড কাকে বলে, তুমি এক্সপ্লেইন করো। তো ফ্রি গুড হচ্ছে জাস্ট তুমি যেটার আর কোনো ইকোনমিক ভ্যালু নাই। এখন ইকোনমিক ভ্যালু কখন না থাকবে? ধরো তুমি একটা ফোন কিনছো, হ্যাঁ, ফোন নিয়ে শুধু কথা বলতে পারতেছো, তাহলে এটার ছবি তুলতে পারতেছো না, এটার জন্য আলাদা একটা কি তোমার হচ্ছে ছবি তোলার জন্য হয়তো ক্যামেরা লাগতো, যদি এরকম হতো। কিন্তু আমাদের যে ফোনটা এটা কিন্তু মাল্টিপারপোজ আছে। এরপরে ধরো তোমার একটা পেন, তো এখন অনেক সময় কিন্তু অনেকগুলো পেন আসছে যেগুলো তুমি ফেলে দিলে ওখান থেকে গাছ তৈরি হয়। তো এতদিন কি হয়েছিল, আমার পেনটার কালি শেষ, আমি ইউজ করছি, এটা শেষ, আমি ফেলে দিচ্ছি, এটার আর কোনো ইকোনমিক ভ্যালু নাই, ঠিক আছে? কিন্তু ওটাকে দিয়ে অনেক কিছু বানানো যায়, কিন্তু আমরা ধরে নিলাম যে আদার্স যে অ্যাসপেক্ট গুলো আছে ওগুলোকে আমরা ধরে নিলাম কনস্ট্যান্ট। তো এরকম অনেক কিছু আছে যেটা তুমি যদি রিইউজ না করতে পারো, বা হচ্ছে তোমার মাল্টিপল এটা যদি অল্টারনেটিভ কোনো ইউজ না থাকে, তাহলে তখন কি হবে, তুমি একবার ইউজ করবে, এটার পরে তার কি যে ইকোনমিক সিগনিফিকেন্স আছে সে সেটাকে কি হারিয়ে ফেলবে। এখন আমাদের আসে যে ফান্ডামেন্টাল প্রবলেমস ফেসিং এন ইকোনমি, অনেক 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 ইম্পর্টেন্ট, যে পরীক্ষা আসে যে তোমার হচ্ছে একটা ইকোনমির ক্ষেত্রে তোমার কি কি ফান্ডামেন্টাল প্রবলেম গুলো সে ফেস করে। তো ফার্স্ট হচ্ছে হোয়াট টু প্রডিউস। এখন ধরো সবার মধ্যে সবাই ব্যবসা করতে চায়, সবাই ব্যবসায়ী হতে চায়, হ্যাঁ, সবাই ভালো কিছু একটা করতে চায়। এখন ধরো তুমি নামছো যে হ্যাঁ আমি একটা কিছু তৈরি করবো, এখন ফার্স্ট যে ডিসিশনটা, একটা মেজর ডিসিশনটা, সেটা হচ্ছে তুমি আসলে কি প্রডিউস করবা, ঠিক আছে? কোনটা কোয়ান্টিটি কেমন হবে, ঠিক আছে, রেঞ্জ অফ গুডস কেমন হবে। তো এর জন্য হচ্ছে তোমার হচ্ছে যে এটা হচ্ছে কনজিউমার গুডস, ক্যাপিটাল গুডস টু বি প্রডিউস। তো আমার হচ্ছে কনজিউমার গুডস যে জিনিসগুলা, তো কনজিউমার গুডস যেগুলো হচ্ছে কনজিউমার, আমরা হচ্ছে কনজিউমার, ঠিক আছে, আমরা ভোক্তা। আমরা যারা ভোক্তা যেটা বেশি বেশি কনজিউম করবে সেটাকে তোমার কি বেশি বেশি পরিমাণে প্রডিউস করা লাগবে। এবার হচ্ছে হাউ টু প্রডিউস। এখন ধরো তুমি ঠিক করে নিছো যে আমি একটা ফোন প্রডিউস করবো বা আমি একটা বিস্কিটের ফ্যাক্টরি দিব, এখন তুমি কিভাবে সেটা আহ, ইয়া করবা, এই যে লেবার ইন্টেন্সিভ এন্ড ক্যাপিটাল ইন্টেন্সিভ, ঠিক আছে? তার মানে হচ্ছে তখন তোমার যে যে প্রোডাকশনে যাওয়ার জন্য যে টেকনিক গুলো আছে, যে তোমার হচ্ছে মেথড গুলো আছে, সেগুলো তোমার তখন হচ্ছে দায়িত্ব আনা লাগবে। এবার ফর হুম টু প্রডিউস, এখন থাকতে পারে তুমি লেডিস সেগমেন্টে গেছো, মেন সেগমেন্টে গেছো, তারপর হচ্ছে তুমি ফুড সেগমেন্টে গেছো, বা হচ্ছে ধরো বাচ্চাদের চকলেটের সেগমেন্টে গেছো, তাহলে এখন তুমি কাদের জন্য হচ্ছে জিনিসটা প্রডিউস করবা, ঠিক আছে? অথবা তুমি সেটা কি ন্যাশনাল প্রোডাক্ট হবে না ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হবে, সেটাও তোমার ঠিক করা লাগবে। এবার আর দ্য রিসোর্সেস ইকোনমিক্যালি ইউজ, তো এটা আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের যে রিসোর্সেস গুলো আছে। তো দেখবা যে আমরা ম্যাথ করছি অনেক সময় কেমিস্ট্রিতে, যে আমাদের ওয়েস্টেজ হয় যখন ইয়া থাকে, এরপর হচ্ছে আমরা বলি ইফিসিয়েন্সি, ঠিক আছে, আমাদের ইফিসিয়েন্সি কতটুকু বেশি হয়, যখন আমরা ফিজিক্সে ম্যাথও করছিলাম অনেক ক্ষেত্রে। তো তোমার আসলে রিসোর্স, আমাদের যে ইন্ডাস্ট্রি আছে সবসময় ট্রাই করে যে কত বেশি পরিমাণে রিসোর্সটাকে সে ইউটিলাইজ করতে পারে। হচ্ছে প্রবলেম অফ ফুল এমপ্লয়মেন্ট। তো প্রবলেম অফ ফুল এমপ্লয়মেন্ট জিনিসটা হচ্ছে যে তোমার যে অ্যাভেলেবেল রিসোর্স গুলো আছে, ধরো তোমার কাছে একটা রিসোর্স আছে, এটাকে তুমি দিনে হয়তো 6 ঘন্টা ইউজ করতে পারতেছো, বা সপ্তাহে হয়তো 3 দিন ইউজ করতে পারতেছো, তাহলে এটা কি তোমার হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট হইলো না? কিন্তু এটা যদি হতো যে তুমি পুরো সপ্তাহ ইউজ করতে পারতেছো 7 দিন, তখন হয়তো কি তোমার যে রিসোর্সটা আছে ওটা থেকে তুমি ফুল এমপ্লয়মেন্ট পাইতা, ওখান থেকে তুমি বেটার আউটকামটাও পাইতা। তো এই যে ধরো তুমি 3 দিন ইউজ করছো, বাকি 4 দিন বসে আছে, তাহলে এটা কি তোমার জন্য লস না? সেটা হচ্ছে বলছে কি আমাদের প্রবলেম অফ ফুল এমপ্লয়মেন্ট, আর হচ্ছে প্রবলেম অফ গ্রোথ। তো তুমি কোনো কিছু একটা শুরু করছো, একদম সব ফ্যাক্টর তুমি ফুলফিল করে ফেলছো, কিন্তু জিনিসটা তোমার হচ্ছে গ্রোথ হচ্ছে না, বা তুমি গ্রোথ করাইতে পারতেছো না, তোমার গ্রোথটা স্ট্যাটিক হয়ে গেছে, ঠিক আছে? তখন হচ্ছে তোমার হচ্ছে বলছে ইফ প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি মাস্ট কন্টিনিউ টু ইনক্রিজ, তোমার যে প্রোডাক্টিভ ক্যাপাসিটিটা আছে তখন তোমার সেটাকে ইনক্রিজ করতে হবে। এখন এগ্রিকালচারাল ইকোনমিক্স কাকে বলে এটা সংজ্ঞাটা ভালো মতো দেখবা। এগ্রিকালচারাল ইকোনমিক্স এর এখানে হচ্ছে আমাদের তিনটা
মেইন হেড আছে, একটা হচ্ছে প্রোডাকশন, একটা হচ্ছে মার্কেটিং, একটা হচ্ছে কি ফাইন্যান্সিং। এর ভেতরে আর বেশি ইম্পর্টেন্স কিছু না, স্কোপ কি কি আছে এটা একটু দেখবা। ঠিক আছে, ইকোনমিক্স স্কোপ কি কি আছে এটা দেখো। দিস রিলেশন কম্প্রাইজ অফ এগ্রিকালচারাল ইকোনমিক্স এর যে স্কোপ গুলো, একটা হচ্ছে রিলেশন অফ কি কন্টাক্ট। তো রিলেশন অফ কন্টাক্টটা হচ্ছে তোমার হচ্ছে যে ডিফারেন্ট যে ব্রাঞ্চেস আছে আমাদের এন্টারপ্রাইজের, ঠিক আছে, ওগুলা তোমার হচ্ছে যে এই যে ধরো হচ্ছে তোমরা সামনে গেলে পড়বা যে আমরা একসাথে আহ, গাছ এবং হচ্ছে পশু একসাথে পালন করতে পারি। যেমন হচ্ছে সিরিয়াল আর অ্যানিমেল তুমি কি একসাথে হচ্ছে সেম ফার্মে কি প্রোডাকশন করতেছো, তাহলে সেটা কি আমার হচ্ছে রিলেশন অফ কন্টাক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ বিটুইন ডিফারেন্ট মিনস অফ এমপ্লয়মেন্ট ইন দ্য প্রসেস অফ হচ্ছে প্রোডাকশন। ঠিক আছে, এখন ধরো হচ্ছে তোমার হচ্ছে যে এই যে দেখা যাচ্ছে সাইমultaneous এমপ্লয়মেন্ট অফ মেশিনারি এন্ড হিউম্যান লেবার। এখন ধরো তুমি একটা ইয়াতে আগে আমরা কি দেখতাম, হাল চাষ করতো গরু দিয়ে মানুষ দিয়ে, কিন্তু এখন দেখছি ট্রাক্টর চলে আসছে। বা এখন বিভিন্ন সময় তুমি যদি উন্নত মানের ফার্ম দেখো, দেখবে যখন সব মেশিনারি চলে আসছে, তাহলে আমাদের হিউম্যান লেবার আর মেশিনারির মধ্যে যে অ্যাক্টিভিটির যে একটা ডিফারেন্স, এই কানেকশনটা সেটা তোমার ইনক্রিজ করতে হবে। তারপর হচ্ছে তোমার হচ্ছে এমপ্লয়েডার যে প্রোডাকশনটা, ধরো তোমার একটা রিলেশন থাকতে হবে। ধরো তোমার যে এমপ্লয়মেন্ট গুলো আছে যারা কাজ করতেছে, আর হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টটা আছে ওটা, ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা তোমার অবশ্যই ভ্যালু থাকতে হবে। ধরো তুমি এমপ্লয়মেন্ট দিচ্ছ 100 টাকার, তোমার প্রোডাক্ট আসছে 80 টাকার, তাহলে তোমার এখানে তো 20 টাকা লস হয়ে গেছে। তুমি 80 টাকার এমপ্লয়মেন্ট দিলে 100 টাকার যদি প্রোডাক্ট আসে, তাহলেই তোমার কি জিনিসটা লাভের দিকে যাচ্ছে। কমার্শিয়াল রিলেশন উইথ দ্য পিপল টু হুম ফার্মার সেল দেয়ার প্রোডাক্টস অর ফ্রম হুম দে বাই দেয়ার রিকোয়ারমেন্টস। ঠিক আছে, এখন হচ্ছে তোমার একটা কমার্শিয়াল মাস রিকোয়ারমেন্ট থাকে, এই রিলেশন থাকতে হবে যে ফার্মার কার কাছে এই জিনিসগুলো বেচবে। তো মেইনলি হচ্ছে আমাদের ফার্মার একটা মিডল ম্যানের কাছে বেচে, মিডল ম্যান এসে দেখেছে এখানে বাজারে বেচতেছে, তারপরে সে এখান থেকে কি আমরা কিনতেছি। তাহলে দেখো মাঝখানে দুইটা স্টেপ চলে আসছে, আমরা তো ডাইরেক্ট ফার্মার থেকে কনজিউম করতে পারতেছি না, বুঝতে পারছো? তাহলে ওই যে ফার্মারের রিলেশনটা থাকা লাগবে যে সে কার কাছে জিনিসগুলো বেচবে। এখন দেখো ইকোনমিক্স তো মোটামুটি সবাই পড়ে, দেখবে যে সবাই ইকোনমিক্স পড়ছে, তাহলে আমরা এগ্রিকালচারের ইকোনমিক্স কেন আলাদাভাবে পড়ি? অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য যে এগ্রিকালচারের ইকোনমিক্সটা কেন তুমি আলাদাভাবে পড়বা। তো ফার্স্ট হচ্ছে দেখো, আমাদের যে এই এগ্রিকালচার ইকোনমিক্স এর ক্ষেত্রে আমাদের যে যে ডিফারেন্ট মোডস অফ লাইফ বা হচ্ছে এন্টারপ্রাইজ গুলো আছে, এগুলো একসাথে কম্বাইন থাকে, বুঝতে পারছো? ওই একসাথে কম্বাইন থাকার কারণে এই যে জিনিসটা হচ্ছে আদার যে সেক্টর ইকোনমিক্স এর, সেখানে জিনিসটা দেখা যায় না, এই জন্য হচ্ছে আমাদেরকে কি ইকোনমিক্সটা আলাদাভাবে পড়া লাগে। আরেকটা হচ্ছে আমাদের যে নর্মাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আছে, ওটার সাথে এগ্রিকালচারাল প্রোডাকশনের কোনো মিল নাই। মোটামুটি হচ্ছে দেখা গেছে কি এটা পার্থক্য আছে। এখন এটার পার্থক্যটা কি? ধরো তুমি একটা কারখানা দিছো, একটা ধরো তুমি মিল দিছো, তো এখান থেকে তোমার প্রোডাকশন করলে তোমার মেন টার্গেটই থাকবে এটা সেল করে আমি কি, আমি প্রফিট করব। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফার্মারদের কি টেন্ডেন্সিটা থাকে যে আমি হচ্ছে কি 1 বিঘাতে ধরো ধান চাষ করছি, এখান থেকে মোটামুটি আমার 1 বছরের কি চাল চলে আসছে, বাকিটা যদি বেঁচে যায়, যদি বাঁচে, তাহলে আমি বেচে মোটামুটি কি আমাদের আদার্স যে খরচ আছে সেটার জন্য যাতে টাকা উঠাতে পারি। তাহলে তার যে মেইন ফোকাসটা সেটা হচ্ছে তার কি ও নিডসটাকে ফুলফিল করা। তো এই যে দিক থেকে হচ্ছে আমাদের এগ্রিকালচারাল ইকোনমিক্স আর নর্মাল যে ইকোনমিক্স এটার মধ্যে কি একটা পার্থক্য আছে। তারপর থার্ডলি যদি দেখো আমাদের যে ইকোনমিক্স এর ক্ষেত্রে, তো অনেকগুলো প্রোডাক্ট একসাথে থাকে, ঠিক আছে, যেমন হুইট অ্যান্ড অ্যাপেলস, তারপর হচ্ছে মাটন অ্যান্ড উল। ধরো তুমি ছাগল চড়াইতেছো বা ছাগলের তুমি ফার্মিং করতেছো, এই ছাগল থেকে তুমি কি পাবা? বা ধরো হচ্ছে তুমি ভেড়া চাষ করতেছো, তো ভেড়া চাষ করলে ওখান থেকে তুমি উল পাবা, ঠিক আছে, তারপর ওখান থেকে হচ্ছে উল থেকে ভেড়া থেকে আবার তুমি মিট পাবা, ঠিক আছে। তাহলে এই যে যে দুইটা জিনিস ইন্টার রিলেটেড, ঠিক আছে, একসাথে তুমি একটা প্রোডাক্ট থেকে দুইটা জিনিস বা হচ্ছে এরকম মাল্টিপল জিনিসও তুমি পেতে পারো, পাচ্ছ, ঠিক আছে। যেমন হচ্ছে গরু, গরুতে তুমি মিট পাবা, গরুর গোবর পাবা, গরুর জবাই করার পরে গরুর দাঁত থেকে শুরু করে চামড়া সবই সেল করা যায়, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা আদার্স যে সেক্টর আছে ওগুলোতে দেখি না। তো ফোর্থলি হচ্ছে আমাদের এই যে ফার লার্জার প্রপোর্শন। তো এখন তুমি চাইলে ছোট্ট একটা ঘরের মধ্যে যে কোনো কিছু একটা প্রোডাকশন বা তুমি একটা কারখানা ছোটখাটো একটা এর মধ্যে দিতে পারো, দেখবা যে কিছুদিন পর পর রিপোর্ট হয় যে গুলিস্তান বলো বা তোমার বিভিন্ন দূরবর্তী এলাকায় ছোট ছোট জায়গায় চকলেট হিউজ পরিমাণে তোমার প্রডিউস হচ্ছে। কিন্তু এগ্রিকালচার কিন্তু তুমি একটা রুমের মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে লার্জ তোমার যে প্রোডাকশন সেটা করতে পারবে না। লার্জ প্রোডাকশন করার জন্য অবশ্যই তোমার কি লার্জ প্রপোর্শন অফ ল্যান্ড লাগবে, এর জন্য কি এগ্রিকালচারাল যে ইকোনমিক্সটা সেটা আলাদা। আর হচ্ছে আমাদের দেখো স্মল সাইজ ইউনিট এন্ড দেয়ার বাই গিভস হচ্ছে লিটল স্কোপ ফর ডিভিশন অফ লেবার। তো আমাদের যে তোমার হচ্ছে যে এই কি বলে আমাদের ফ্যামিলি মোস্ট ইজ আন্ডারটেকিং স্মল সাইজ ইউনিট, ঠিক আছে। আমাদের দেখো লার্জ সাইজ অর্গানাইজেশন ইজ বেনিফিট টিপিক্যাল অফ ইন্ডাস্ট্রি ইজ লেস অ্যাপ্লিকেবল টু এগ্রিকালচার। তো আমাদের যে লার্জ সাইজ যে অর্গানাইজেশন গুলো আছে, ঠিক আছে, ওগুলো হচ্ছে মেনলি হচ্ছে আমাদের যে এগ্রিকালচার এটা খুব একটা ইয়ে হয় না, এগুলো হচ্ছে আমরা স্মল সাইজ ইউনিটে মেনলি হচ্ছে প্রোডাকশনটা করা হয়। আর হচ্ছে দেখো ফাইনালি ইন এগ্রিকালচার ফার্মার্স কন্ট্রোল ওভার প্রোডাকশন ইজ ভেরি লিমিটেড। এখন ধরো তুমি সব করলা, ঠিক আছে, এখন তুমি তো জানো না যে এবারে কি বেশি বৃষ্টি হবে না কম বৃষ্টি হবে নাকি কি হবে, এটা তুমি জানো না। তুমি হচ্ছে অ্যাজাম্পশন করতে পারো। তো অ্যাজাম্পশনের উপরে তুমি ধরো একটা ক্রপ প্রোডাকশন করছো যেটার জন্য পানি মোটামুটি কম হইলে হয়, কিন্তু এবারে বন্যা হয়ে গেছে, তাহলে তোমার পুরো ক্রপসটা শেষ। তো এই যে জিনিসটা বলছে যে তোমার যে প্রোডাকশনের উপরে ফার্মারের কন্ট্রোলটা এটা ভেরি লিমিটেড, কিন্তু আদার্স যে কারখানা আছে ওখানে তুমি ফ্যাক্টরস গুলো চাইলে কি কন্ট্রোল করতে পারো, বুঝতে পারছো? এতটুকু ছিল আমাদের ফার্স্ট লেকচার।